আজ রুহি ও রাজের ফেরানির দিন, অর্থাৎ রাজ বিয়ের পর প্রথমবার রুহির বাড়িতে যাচ্ছে। সকালে তুবার বাবা তোফায়েল আহমেদ ও রুহির মামা আমির হোসেন এসেছিল ওদের নিতে। সব কিছু গোছগাছ করে রাজ ও রুহি মামা চাচার সমেত বেরিয়েছে একটু আগে, কিন্তু হিয়া ও তুবা এখনও যেতে পারেনি। ফিরানিতে ছেলের বাড়ির সদস্যও যায় সাথে, কিন্তু নাফিবাদের রাজের পরিবারের আর যাওয়ার মতো কোনো সদস্য নেই। রাজের মা একলা মানুষ, একটা কলেজে শিক্ষকতা করেন তিনি, আর রাজের বাবা তো নেই। আত্মীয় স্বজনদের সবাই কোনো না কোনো সমস্যা শুরু হয়েছে। আপাতত আর কেউই যাওয়ার নেই রাজের সাথে। এই জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে নাফির যেতে হচ্ছে। ড্রয়িং রুমে মুখে হাত দিয়ে বসে আছে হিয়া। তুবা পাইচারি করছে, মূলত নাফির জন্য অপেক্ষা করছে তারা। ওরা দুজন নাফির সাথে যাবে, কিন্তু সেই লোকের দেখা মিললে তো। না হলেও আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করছে ওরা। হিয়া বিরক্তিতে সূচক শব্দ করল। তুবাকে বলল, তুই শুনেছিস ছেলেদের রেডি হতে এত সময় লাগে? আশ্চর্য। আমি মেয়ে মানুষ, আমার সাজতে লাগে সর্বোচ্চ 20 মিনিট। ওই লোক কি এমন করছে বলতো? তুবা পাইচারি থামিয়ে দিয়ে হিয়ার কাছে এলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুই যেখানে আছিস আমিও সেখানে আছি, তাহলে কিভাবে বলবো? এরপর হিয়ার কানের কাছে এসে বলল, কিন্তু দুলাভাইয়ের ভাইটা কিন্তু জোশ আছে, বল। দেখলেই কেমন ভালো লাগে, যেমন চেহারা তেমন ব্যক্তিত্ব। আসার পরে দেখেছিস একবারও আমাদের সাথে হাসি ঠাট্টা করেছে? হিয়া মুখ বাঁকিয়ে তাকালো তুবার দিকে। হাসি ঠাট্টা করেনি বলেই সে ব্যক্তিত্ববান? এটা কেমন লজিক? নাফির কথা বলতে বলতে হিয়ার মনে পড়ল রাজের কথা। হিয়া তার ছেলের সাথে বলল, আর শোন, এগুলোকে দেখে গলে যাস না। এরা হচ্ছে ভালো মানুষের মুখোশ পরা, কিন্তু ভেতরে ভেতরে এক একটা জানোয়ার। তুবা বুঝলো না হিয়া এমন কেন বলল। সে তো এই বাড়ির কাউকে তেমন অসুবিধায় দেখেনি। সবাই কত ভালো, বিশেষ করে নাসিমা। মানুষটার সাথে কথা বলেই মন ভালো হয়ে যায়। তুবা বলল, এসব কোন ধরনের কথা হিয়া? আমি তো খারাপ কিছুই দেখিনি এদের ভেতরে, কিন্তু তুই কি এমন দেখেছিস যে এমন একটা কথা বললি? হিয়া মনে মনে নিজেকেই দু চারটে গালি দিল। উত্তেজিত হয়ে তুবার সামনে এটা কি বলে ফেললো সে। হিয়া তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে পড়ল। আরে আমি এই নাদের কথা বলিনি। কিছু শয়তান ছেলে আছে না, যারা শুধু শুধু মেয়েদেরকে ঠকায়, আমি তাদের কথা বলেছি। আচ্ছা বাদ দিয়ে তুই কি বলছিলি বলতো? তুবা সত্যি বিশ্বাস করে নিল হিয়ার কথা। সে ঝটপট প্রসঙ্গ পাল্টে উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে দুলাভাইয়ের বড় ভাইয়ের কথা বলছিলাম। কেমন স্বল্পভাষী, গুরুগম্ভীর ছেলেটা, ভালোই লাগে বল। এই দাঁড়া, তুই তুই না তার শ্রীকের সাথে ইন্টু পিন্টু করছিলি? তুবা কিছু বলার আগেই ওর চোখ গেল সিঁড়ির দিকে। অফ হোয়াইট রঙের শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক সুদর্শন যুবক নামছে সিঁড়ি বেয়ে। গালে খোঁচা খোঁচা চাপদারির যুবকের সৌন্দর্য যেন বহু গুণ বেড়ে গেছে। তুবা হিয়াকে ইশারায় বলল সিঁড়ির দিকে তাকাতে। হিয়া তাকালো উৎসের দিকে, তবে তার মধ্যে খুব একটা পরিবর্তন দেখা গেল না। যদিও সে অস্বীকার করতে পারবে না নাফি সুন্দর নয়, সুদর্শন নয়, কিন্তু হিয়ার এসবে কিচ্ছু যায় আসে না। সে একবার তাকিয়ে অন্যদিকে ঘুরে গেল। সেদিন ছাদে শেষবার কথা হয়েছে নাফির সঙ্গে। এরপর অনেকবার দেখা হলেও কথা হয়নি। আর নাফি এমনিতেও ইন্ট্রোভার্ট টাইপের, তেমন কথা টথা বলে না কারো সাথে। নাফি নিচে নেমে হিয়ার সামনাসামনির সোফায় গিয়ে বসলো। হিয়ার দিকে আর চোখে তাকাতে ভুলল না সে। এটা হিয়া খেয়াল করেছে অনেকবার। নাফির সাথে তার কথা না হলেও নাফি কেমন করে যেন তাকিয়ে থাকে ওর দিকে। কিন্তু এইবার আর হিয়া ছাড় দিল না। নাফি যেই না ওর দিকে তাকিয়েছে, হিয়া ভেংচি কাটলো নাফির দিকে তাকিয়ে। নাফি কেসে উঠলো তা দেখে। যা দেখে বাঁকা হাসলো হিয়া। বড় ছেলে, এই বড় ছেলে তোর হয়েছে? নাফিসা ছিলেন রান্নাঘরে। ও বাড়িতে কিছু খাবার দাবার পাঠিয়ে দিবেন, সেই জন্যই গোছাচ্ছিলেন তিনি। তিনি হাতের কাজ শেষ করে নাফিকে ডাকতে ডাকতে এলেন। নাফিকে তিনি বড় ছেলে আর রাজকে ছোট ছেলে বলে ডাকেন। মায়ের ডাকে নাফি ঘুরে তাকালো পেছনের দিকে। হিয়া ও তুবাও তাকালো। নাফিসার দু হাতে দুটো হাঁড়ি, দেখে বোঝাই যাচ্ছে ওগুলো অনেক ভারী। নাফি উঠতেই যাচ্ছিল, কিন্তু তার আগে হিয়া উঠে দৌড়ে গেল নাসিমার কাছে।
নাসিমার হাত থেকে হাড়ি দুটো নিল, হেসে বলল, আমাদের ডাকতে পারতেন। সকাল থেকেই নাসিমার সাথে ভীষণ ভাব হয়েছে হিয়ার। নাসিমা হেসে হিয়ার গাল টেনে বলল, মিষ্টি মেয়েটা। নাফি দেখলো মায়ের মুখের হাসিটা। সে ততক্ষণে উঠে গিয়ে হিয়ার হাত থেকে হাড়ি দুটো নিল, গম্ভীর স্বরে বলল, আর কিছু আছে? মায়ের সাথে নাফি একটু রেগে আছে। সে যেতে চাইছিল না ও বাড়িতে, কিন্তু মায়ের ইমোশনাল ব্ল্যাকমেলের কারণে তাকে যেতে হচ্ছে। তাছাড়া বিয়ের জন্য প্রেশার তো আছেই। বাবা নেই নাফির। নাসিমা কলেজে পড়িয়ে দু ভাইকে মানুষ করেছে, আর তাছাড়া মাকে অনেক ভালোবাসে সে। এজন্য তেমন কিছুই বলতে পারে না নাসিমাকে। এদিকে নাসিমাও অভিমান করে আছে ছেলের উপর। শুধুমাত্র মেহমানের সামনে তিনি টু শব্দটি করলেন না। তিনি অন্যদিকে ঘুরে বললেন, ওগুলো গাড়িতে রেখে আয়, আরও কিছু আছে। নাফি আর কোনো কথা ব্যয় করল না। সে হাড়ি দুটো নিয়ে চলে গেল। এভাবে নাসিমা আরও কিছু হাড়ি ও মিষ্টির প্যাকেট ধরিয়ে দিলেন ওদের কাছে। অবশেষে ওরা হিয়া ও তুবা নাসিমার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। নাফি মায়ের দিকে একবার তাকিয়ে ছোট করে বলল, আসছে, সাবধানে থেকো। এরপর নাফি গিয়ে চুপচাপ ড্রাইভিং সিটে বসলো, কিন্তু সে গাড়ি স্টার্ট করলো না। এতে অবাক হলো হিয়ারা। কিছুক্ষণ পর হিয়া বলল, আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন না কেন? নাফি পেছনে ঘুরে ওদের দিকে তাকালো, বলল, যে কেউ সামনে এসো, আমি তোমাদের ড্রাইভার নই। হিয়া ও তুবা তাজ্জব বনে গেল। এটা কেমন কথা? ও শখ কত! সামনে এসো। হিয়া মনে মনে ভেংচি কাটলো। হিয়া বলল, এটা কেমন কথা? গাড়ি স্টার্ট দিন, দেরি হয়ে যাচ্ছে। বললাম তো আমি ড্রাইভার নই। তুবা যেতে চাইলো না সামনে, আর হিয়া তো যাবেই না। তুবা অন্যদিকে ঘুরে বসলো, যেন সে কিছুই দেখতেও পারছে না আর শুনতেও পাচ্ছে না। এদিকে নাভিও নাসরবান্দা। সে চুপচাপ স্টার্টিংয়ে হাত দিয়ে বসে রইল। বিরক্ত হয়ে হিয়া নেমে গেল গাড়ি থেকে। তেজ করে সে গিয়ে বসলো নাফির পাশের সিটে। রাগে সুন্দর মুখটা লাল হয়ে গেছে। হিয়া বসার সাথে সাথে নাফি গাড়ি স্টার্ট করলো। ওদের যাওয়ার দিকে তাকিয়ে নাসিমা তপ্ত শ্বাস ফেলল। এরপর আনমনেই হেসে উঠলেন। তিনি তো ইচ্ছে করেই নাফিকে পাঠিয়েছেন, না হলে তো তার আরও লোক আছে রাজের সাথে যাওয়ার জন্য। তিনি নাফিকে পাঠিয়েছে যাতে হিয়ার সাথে আরও পরিচিত হতে পারে। যদিও কাল সকালেই চলে আসবে নাফি। তখন রাত। বড় ড্রয়িং রুমে বসে সকলে গল্প করছে। তাদের কেন্দ্রবিন্দু রুহি ও রাজ। হই হুল্লোড়ে বাড়ি গম গম করছে। নাফি বড় ভাই রাজের, তাই এসব হই হুল্লোড়ে সে নেই। নাফি ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর মোবাইল স্ক্রল করছে। ওইদিকে হিয়ারও ভালো লাগছে না এখানে। সে রাজদের দেখে জ্বলছে না, বিরক্ত লাগছে। সব কাজিনরা বসে আছে তাদের মধ্যে। রাজ রুহির চুল ঠিক করে দিচ্ছে, তো কখনো বাতাস করছে, আবার মাঝে মাঝে জিজ্ঞেস করছে, বসে থাকতে কষ্ট হচ্ছে সোনা? মশা কামড়াচ্ছে সোনা? গরম লাগছে? বাতাস করব? সবার এসব দেখে ভালো লাগলেও হিয়ার বিরক্ত লাগছে। ওদের ভেতরে কতটুকু ভালোবাসা আছে জানে না হিয়া, তবে সে এইটুকু বোঝে রাজ তার সামনে এইসব দেখাচ্ছে। আর রুহি তো আরও বেশি। রাজ যখনই তার কাছে এসব জিজ্ঞেস করছে, রুহি ততবারই গদগদ হয়ে বলছে, না জানো, আমার খারাপ লাগছে না, তুমি একটু শান্ত হয়ে বসো। আবার হিয়াদের বলছে, তোদের দুলাভাইও না এত পাগল আমার জন্য। সবে সংসার করছে 3 দিন, কিন্তু প্রশংসা করছে যেন 3 বছর সংসার ওদের। আবার হিয়াকে পিঞ্চ মেরে বলল, হিয়া, তুই দেখেছিস না তোর দুলাভাই এই 2 দিন আমাকে কতটা যত্ন করেছে। হিয়ার এসব দেখে আর ভালোই লাগছে না। সে ফোনের অজুহাতে উঠে গেল ওখান থেকে। এখন ঘরের দিকে যাওয়া যাবে না। গেলে হেলেনা নিশ্চয়ই প্রশ্ন করবে, সে এখন এখানে কেন? ওখানে সবাই আড্ডা দিচ্ছে। তাই হিয়া সোজা ছাদে গেল। নাফি তখন অন্য দিকের ছাদে, তাই ও দেখলো না ছাদে কেউ আছে। হিয়া গিয়ে দাঁড়ালো ছাদের রেলিং ধরে। কোথাও না কোথাও তার খারাপই লাগছে। তাদের কত স্মৃতি রয়েছে, কত রাত জেগে তারা কথা বলেছে, কত ক্লাস ফাঁকি দিয়ে তারা দেখা করত। হিয়া কখনো ঘুণাক্ষরেও বুঝতে পারেনি রাজ এমন করবে। অথচ কথা ছিল হিয়ার অনার্সটা শেষ হলেই বিয়ে করবে ওরা। কত স্বপ্ন সে দেখেছিল 1 বছরে। এসব ভাবতে ভাবতেই হিয়ার হৃদয় ভিজে গেল।
আচমকাই সে কেঁদে উঠল হু হু করে। মানুষ এভাবে ঠকায় কেন? আর সবাই মিলে তাকেই ঠকালো কেন? রুহি, রাজ, ওর ফ্রেন্ডরা কেন ঠকালো ওকে? কেন করলো এই বিশ্বাসঘাতকতা? হিয়া শব্দ করেই কাঁদছিল। পরক্ষণে সে নিজেকে শান্ত করে চোখ মুছে নিল। জোরে জোরে শ্বাস নিয়ে সে স্বাভাবিক হতে চেষ্টা করলো। নিজেকে নিজেই বলল, হিয়া তুই ঠিক ছিলি, কোথাও এক ফোঁটা দোষ নেই তোর। অন্যায় ওরা করেছে, তুই কেন কাঁদবি? কাঁদবে তো ওরা। দেখিস রাজ একদিন ঠিকই এর শাস্তি পাবে। তোর ভেঙে পড়লে চলবে না, ওদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে তো তোকে। হিয়া এবারও দেখলো না কেউ একজন তার সম্পূর্ণ কার্যকলাপ দেখে নিয়েছে। হিয়া সারা সাত জুড়ে পায়চারি করতে লাগলো। তার মাথায় আগুন ধরে গেছে। ওদের এত নেকামি ভালোই লাগছে না। মাথায় শুধু ঘুরছে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। হিয়া চঞ্চল পায়ে হাঁটাহাঁটি করছে আর মুখে বিড়বিড় করছে। রাজের থেকে প্রতিশোধ নেওয়ার কথা মাথায় আসতেই ওর মনে পড়ল তুবার বলা কথা, মানে রাজের ভাইকে বিয়ে করার কথা আর কি। হিয়া দাঁড়িয়ে গেল। নাফির কথা মনে আসতেই বলল, রাজের জন্য এই ভম্বল দাসকে বিয়ে করতে হবে এখন? মুখ ভেঙিয়ে নাফিকে নকল করে বলল, আমি কি তোমাদের ড্রাইভার? নাটক যত সব। ওকে বিয়ে? যে মেয়ে ওই গুমড়ো মুখটার ভাগ্যে আছে, ওই মেয়ের কপাল পড়েছে। কিন্তু 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 ওই রাজের বাচ্চাকে টাইট দিতে হলে কিছু তো একটা করতেই হবে। কি করি কি করি কি করি? হিয়া নখ কামড়ে আবারও পায়চারি শুরু করলো। তার কিছুই মাথায় আসছে না। তখনই ওর ফোন বেজে উঠল সজোরে। হিয়ার হাতেই ছিল ফোনটা। দেখলো স্ক্রিনে নাইম নামটা ভেসে উঠেছে। নাইম হলো হিয়ার আরেকটা ফ্রেন্ড, বলা যায় সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। ও নাইমের নাম্বার দেখে একটু অবাক হলো। নাফিস ও মার্জিয়া যে বিশ্বাসঘাতকতা করলো ওর সাথে, তারপরে আর কোনো ফ্রেন্ডশিপ থাকতে পারে না ওদের। যদিও ওখানে নাইম ছিল না, তারপরও হিয়া নাফিস ও মার্জিয়ার উপর রাগ করে নাইমের কল ধরল না। তবে তাতে খুব একটা লাভ হলো না। একের পর এক কল আসতেই থাকলো। শেষে বিরক্ত হয়েই হিয়া কল রিসিভ করলো। ওপাশ থেকে কোনো কথা শোনার আগেই সে ঝাঁঝালো কণ্ঠে বলল, বিশ্বাস তো ভেঙে দিয়েছিসই, আবার কেন কল করেছিস? আর কি চাস তোরা? ওপাশ থেকে নাইমের তপ্ত শ্বাসের আওয়াজ এলো। কিছুক্ষণ পর নাইম বলল, আমি এসবের কিছুই জানতাম না হিয়া। তোকে যেমন ঠকানো হয়েছে, আমাকেও ঠকানো হয়েছে হিয়া। বিশ্বাস কর, আমি কিছুই জানতাম না। তোর সাথে তো আমার ওই দিনও কথা হলো বল। আমি গ্রামে গিয়েছিলাম, জানিসই তো। নাইমের কথা কেন যেন বিশ্বাস হলো না হিয়ার। আসলে একবার বিশ্বাস ভেঙে গেলে সহজে কাউকে বিশ্বাস করা যায় না। হিয়া বলল, হ্যাঁ বিশ্বাস করলাম, এখন প্লিজ আমায় ক্ষমা দে ভাই। আর কখনো ফোন দিস না। আমাদের মাঝে কোনোদিন কোনো বন্ধুত্ব ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। হিয়া বিশ্বাস কর, আমি সত্যি কিছু জানতাম না। ইভেন আমি আজকে দেখলাম রাজ ও রুহির ম্যারিড স্ট্যাটাস। আমি তো রুহি নামের কাউকে চিনি না। তোকে কল করার আগে মার্জিয়াকে কল করেছিলাম আমি। ও বলল রুহি নাকি তোর কাজিন। বিশ্বাস কর, আমি তো মানতে পারছি না এসব। কীভাবে কি হলো, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। নাইমের এতগুলো কথার প্রত্যুত্তরে হিয়া কিছুই বলল না। কি বলবে ও? হিয়া এইবারে নাইমের কথা বিশ্বাস হলো। নাফিস ও মার্জিয়ার সাথে হিয়ার বন্ধুত্ব ভার্সিটিতে উঠে, আর নাইমের সাথে তার বন্ধুত্ব সেই হাই স্কুল জীবন থেকে। নাইম হয়তো সত্যি জানতো না এসব। হিয়া তুই ভালো আছিস তো? কিছুক্ষণের নীরবতা শেষে হঠাৎই বলে উঠল নাইম। হিয়া এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, কালকে দেখা করবি? যদি সত্যি তুই কিছু না করিস তাহলে একটা হেল্প লাগবে তোর। কি হেল্প? রিভেঞ্জ নেব রাজ আর রুহির থেকে। তোর একটু হেল্প লাগবে এতে। সারা রাত বসে ভাব কি করা যায়, কালকে আমায় বুদ্ধি দিবি। নাইম মেনে নিল হিয়ার কথা। এরপর হিয়া কল কেটে দিল। সে নিচে নেমেই যাবে, তার আগেই ঠিক আগের দিনের মতো রাজ এলো। সাথে এলো রুহিও। ওরা দুজন সামনে দাঁড়ালো হিয়ার। রুহি হিয়াকে পিঞ্চ মেরে রাজকে বলল, বাবু, তোমার এক্স গার্লফ্রেন্ড মেবি আমাদের দেখে চলছে। ওপস সরি, এক্স গার্লফ্রেন্ড না, তোমার শালিকা। রাজ রুহির গালে একটা চুমু দিয়ে বলল, জ্বলবেই তো। আমার বউটা কি সুন্দর জানো শোনা। তুমি এসেছিলে বলেই একটা ডাইনি পিশাচিনীকে খাট থেকে নামাতে পেরেছি। হিয়া ওদেরকে পাত্তা না দিয়ে চলে যেতে নিল। তার আগে রুহি হাত টেনে ধরল হিয়ার। দাঁতে দাঁত চেপে বলল,
তুই সারা জীবন আমার ভালোবাসায় ভাগ বসিয়েছিস হিয়া। ছোট চাচা মরে যাওয়ার পর থেকেই তোকে সকলে আদর করেছে। বিশেষ করে আমার বাবা আমাকে যতটুকু না দিয়েছে তার চেয়ে দ্বিগুণ দিয়েছে তোকে। কেন জানিস? তুই যাতে কষ্ট না পাস। অথচ দেখ, তোকে ভালো রাখতে গিয়ে আব্বু আমারই যত্ন নেয়নি কোনোদিন। তোকে আমি সে ছোটবেলা থেকে ঘৃণা করি। তুই চিরকাল আমার প্রাপ্য ভালোবাসা নিয়েছিস, তাই এভাবে প্রতিশোধ স্বরূপ আমিও তোরটা কেড়ে নিলাম। রুহির কথা শুনে হিয়া থমকে গেল। সময়ও যেন থেমে গেছে ওর সাথে। এই তাহলে আসল কারণ? হ্যাঁ, এটা ঠিক। হিয়াকে সবাই অনেক ভালোবাসে, বিশেষ করে হিয়ার বড় চাচ্চু অর্থাৎ রুহির বাবা। কিন্তু এমন না যে রুহিকে নয়, হিয়াকে বেশি ভালোবাসে। নিজের সন্তানদের সব কিছু দিয়ে যদি কিছু বাদ থাকতো, সেটাই সব সময় পেয়েছে হিয়া। বাবা মরা তো, মাও তো চাচাদের সংসারে কাজ করে খায়। এটুকুই আদর যত্ন না করলে ওরা যাবেই বা কোথায়? হিয়া একটা সাউন্ড পর্যন্ত করতে পারল না। হিয়ার নীরবতায় রুহি যেন আরো সুযোগ পেল। সে টিপকুনি কেটে বলল, কি এভাবে কে দেখিস? শুধু পরিবার নয়, স্কুল কলেজে যেখানেই যাই শুধু তো শোনা। লেখাপড়ায় ভালো, চেহারা সুন্দর, ভদ্র নর্ম, হ্যান ত্যান, আরো কত কি। এসব শুনতে শুনতে না হিয়া আমার কান পচে গেছে, জাস্ট পচে গেছে। আরেকটা কথা শোন, রাজার আমার সম্পর্ক কিন্তু 3 বছরের। তুই যেদিন প্রথম এসে ওর কথা বলেছিস আমাকে, আমি সেদিন ওর সাথে কথা বলেছি। বানিয়েছি তোকে ধ্বংস করার মাস্টার প্ল্যান। তুই তো অনেক স্ট্রং বল, তাহলে পালাচ্ছিস কেন বারবার? রুহির কথা শেষ হলে রাজ বলল, আমাদের হিয়াবাবু কষ্ট পেয়েছে, কষ্টে একেবারে জবান বন্ধ হয়ে গেছে। হিয়া রুহির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এতদিন তাহলে একটা কালসাপের সাথে থেকেছে। হিয়া বুঝে গেছে রুহি তাকে হিংসা করত, আর তার জন্যই সে এমনভাবে ঠকালো। হিয়া ওদেরকে কিছুই বলল না। যা বলার এখন বলে নিকেরা, এর জবাব হিয়া সামনে দিবে, খুব শীঘ্রই দিবে। হিয়া এবার চলে গেলেও রাজ রুহি আর আটকালো না ওকে। আপাতত যতটুকু হয়েছে এটাই এনাফ। হিয়া চলে যাওয়ার পর ওরাও চলে গেল। এখানে এসেছিল তো হিয়াকে ওরা কথা শোনানোর জন্যই। কথা শোনানো শেষ, এখন আর থেকে কাজ কি? সবাই চলে যাওয়ার পর চিপা থেকে বের হলো নাফি। 3 জনের পুরো ঘটনা তার জানা শেষ। নাফির নাকের ডগা লাল হয়ে আছে রাগে, হাত দুটো মুঠো করা তার। সে রেগে আছে মূলত তার ভাইয়ের উপর। নাফির মা একজন কলেজের শিক্ষিকা। তিনি যেমন সৎ, সারা জীবন চেষ্টা করেছে তার ছেলে দুটোও যেন মানুষের মতো মানুষ হয়। দুঃখের বিষয় হলো এই যে বড় ছেলেটা মানুষ হলেও ছোটটা হয়েছে মানুষরূপী আস্ত জানোয়ার। নাফি রেগে ফেটে পড়ছে। এতক্ষণ যা সব শুনছে এতে এটা স্পষ্ট যে হিয়ার কোনো দোষ নেই, মেয়েটা সম্পূর্ণ নির্দোষ। তখন হিয়ার সব কথাই সে শুনেছে। হিয়া যখন ওর কথা মনে করে ভাঙছিল তখন সে দেখেছে মেয়েটা কতটা মিষ্টি। তাকে ভাঙানোর জন্য এটুকু রাগ হয়নি তার, বরং তার ভালো লাগছে মেয়েটাকে, মেয়েটার সরলতাকে। রাজ ও রুহি শুয়ে আছে। ওরা দুজন নিজেদের ফোনে ফেসবুক স্ক্রল করছে। হঠাৎ রুহির ইনবক্সে একটা মেসেজ এলো। আইডির নাম বিয়ে শেষ, ব্যাক রেডি, হানিমুন কম। আইডির এমন অদ্ভুত নাম দেখে রুহি একটু অবাক হলো। পরক্ষণেই হেসে উঠল সে। ইনবক্সে মেসেজ এসেছে এমন। আসসালামু আলাইকুম। রুহি আইডির নাম দেখে কৌতূহলী হয়ে উত্তর করল। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ওপাশ থেকে মেসেজ এলো। আপা, দেখলাম আপনার বিয়ে হয়েছে। আমাদের পেজে একটা অফার চলছে নবদম্পতির জন্য। মাত্র 30,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মালদ্বীপ ভ্রমণের সুযোগ। আপনাকে কে বললো আমরা নতুন বিয়ে করেছি? আপনারা যে একজন শুভাকাঙ্ক্ষী বলেছে, আর সে এও বলেছে আপনাদের নাকি লাভ ম্যারেজ। রুহির একটু সন্দেহ হলো। সে ইনবক্স থেকে বের হয়ে আইডির ভেতরে ঢুকলো। দেখে মনে হচ্ছে না ফেক আইডি, কিন্তু ওকে ওদের কথা কে বলল? পরের দিন সকালে নাফি চলে গেল। রাজ ও রুহি আরও 2-1 দিন থাকবে। রাজ তখন বাড়িতে নেই। রুহির মামাতো খালাতো ভাইদের সঙ্গে ঘুরতে গেছে কথায় যেন। আর হিয়াও বাড়িতে নেই, সেও কথায় যেন গিয়েছে। এখন বাড়ি মোটামুটি ফাঁকা। রুহি বসে আছে নিজের ঘরে, ফোনে ঘাটাঘাটি করছে কাল রাতের ওই আইডির সম্পর্কে। হঠাৎ ওর ফোনে কল এলো। নাম্বারটা আননোন। রুহি কল রিসিভ করলো।
ওপাশ থেকে শুনতে পেল কারো উদ্ঘৃণ্য গলার স্বর। কেউ আছেন? কে বলছেন? রুহি তৎক্ষণাৎ বুঝতে পারল না কিছু। সে কিছুক্ষণ পরে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে তখনও একই ধরনের কণ্ঠ শোনা গেল। আপু, আপু, প্লিজ কল কাটবেন না, আগে পুরো কথাটা শুনুন। অপরিচিত পুরুষের এরকম কণ্ঠ শুনে রুহি একটু ভড়কে গেল, তবে একটু পর নিজেকে শান্ত করে বলল, হ্যাঁ বলুন। আপু, আমার নানি ভীষণ অসুস্থ, তো তার চিকিৎসার জন্য গ্রাম থেকে আমার ছোট ভাইকে 20,000 টাকা দিয়ে পাঠিয়েছি, কিন্তু ভুল করে আপনার নামে চলে গেছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি মেসেজ চেক করে দেখুন। রুহি কল হোল্ড করে দেখলো সত্যি একটা টাকার মেসেজ এসেছে। রুহি শান্ত স্বরে বলল, হ্যাঁ এসেছে। এবার ওপাশের লোকটা কেঁদে ফেলল পুরোপুরি, কান্না জড়িত গলায় বলল, আপা, আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করা হয়েছে। অপারেশন না হলে আমার নানি মরে যাবে আপা, আমাদের টাকাগুলো দিয়ে দিন। আমার ভাইটা 7-এ পড়ে, বুঝতে পারিনি, ছোট মানুষ। রুহির খারাপ লাগলো। সে বলল, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব, কোনো চিন্তা নেই। এই নাম্বারে দেব? হ্যাঁ আপা, এই নাম্বারে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। রুহি কপাল কুঁচকে বলল। কি সমস্যা? ওপাশ থেকে উত্তর এলো, আসলে এখন মানুষ তো আর মানুষ নেই, মানুষের মধ্যে মানবতাও তেমন নেই। আপনি আপনি আপা অনেক ভালো মানুষ, তাই টাকাটা ফেরত দেবেন বলছেন, কিন্তু অনেক মানুষ আছে যারা টাকাটা দিত না। তাই আমার ভাই আমার অ্যাকাউন্টে টাকা যাওয়ার পরেই বিকাশ হেড অফিসে কল দিয়ে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আপনার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করা যাবে না। কেন? আমার অ্যাকাউন্ট বন্ধ করবে কেন? আপা, এর জন্য আমি দুঃখিত আপা, আমার ভাইটা বুঝতে পারিনি আপা। এখন আমি বিকাশ অফিসে কথা বলছি, আপনার অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা বের করতে হবে ওটা বলে দেবে। রুহির এবার বিরক্ত হলো। সে খস করে কল কেটে দিল। নিজের অ্যাকাউন্টে ঢুকতেই চেষ্টা করলো সে, কিন্তু সত্যি সে ঢুকতে ব্যর্থ হলো। এরপর সে নিজেই কল করলো উক্ত নাম্বারে। কল রিসিভ হওয়ার সাথে সাথে বলল, আমার অ্যাকাউন্ট ঠিক করতে হলে কি করতে হবে? ওপাশের অজ্ঞাত ব্যক্তি বলল, আমি হেড অফিসে কথা বলেছি, ওরা আপনার কাছে কল দিবে, ওরা যা বলবে সেটাই করবেন। আপা, আল্লাহ দোহাই লাগে, আমার টাকাটা ফেরত দিয়েন। রুহির মেজাজ খারাপ হলো ভীষণ, কিন্তু কি আর করার। কিছুক্ষণ পর আবারও কল এলো। এবার কল রিসিভ করতেই শুনতে পেল একটা মেয়ের কণ্ঠ, তবে কেমন অদ্ভুত শোনাচ্ছে। সে যাই হোক, ওসবে খেয়াল দিল না রুহি। আপাতত তার অ্যাকাউন্ট ঠিক হলেই হলো। ওপাশের মেয়েটার সাথে অনেকক্ষণ কথা হলো রুহির। মেয়েটি তাকে বলে দিল কি কি করতে হবে। রুহি সেই মোতাবেক কাজ করলো। শেষে মেয়েটি ওকে বলল, আপনার ফোনে একটা পিন গেছে, ওই পিন নাম্বারটা আমাদের দিন। রুহি জানে পিন নাম্বার কাউকে দিতে হয় না, কিন্তু এই সময় ওর মাথা কাজ করলো না। দোনোমনো করতে করতে রুহি পিন নাম্বারটা দিয়ে দিল সেই মেয়েটিকে। মেয়েটি বলল, আপনার অ্যাকাউন্ট 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, তারপর যার টাকা তাকে দিয়ে দেবেন আপনি। মানুষকে ঠকিয়ে কখনোই ভালো থাকা যায় না, সুখী হওয়া যায় না, একদিন তো মরতেই হবে। ও হ্যাঁ, যার টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে সে বলেছে 20,000 টাকা থেকে 2,000 টাকা আপনি মিষ্টি খাওয়ার জন্য রেখে দেন। রুহি গদগদ হয়ে বলল, না না, আমার টাকা লাগবে না, রাখছি। কল কাটার 5 মিনিট পর রুহি নিজের অ্যাকাউন্টে ঢুকলো। আপাতত যা দেখলো, বেচারির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই বিয়ের সময় অনেক টাকা পেয়েছে সে, সব টাকাই সে নিজের বিকাশ অ্যাকাউন্টে রেখেছিল। প্রায় 30,000 টাকার মতো ছিল, কিন্তু এখন অ্যাকাউন্ট পুরো ফাঁকা। রুহি বুঝলো তাকে ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু যতক্ষণে সে বুঝেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লা 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 লা। হিয়া একগাদা শপিং করে নাচতে নাচতে নিজের রুমে ঢুকলো, কিন্তু কারো কান্নার আওয়াজ শুনে ওর পা জোড়া থেমে গেল। হিয়ার রুমের আগে রুহির রুম। রুহির রুম পেরোনোর সময় শুনতে পেল রুহি কাঁদছে। হিয়ার রুহির রুমের সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো রুহির কান্না। মনে মনে একটা পৈশাচিক আনন্দ পেল সে। হিয়া জানে রুহি কেন কাঁদছে, কারণ রুহির জমানোর টাকা আর কেউই নয়, স্বয়ং হিয়া নিজেই নিয়েছে। নাইমের সাহায্যে সেই তো কলকাঠিটা নেড়েছে। রুহিকে এভাবে কাঁদতে দেখে হিয়ার ভীষণ হাসি পেল, কিন্তু তা প্রকাশ করলো না হিয়া। শপিং ব্যাগগুলো হাতে নিয়ে রুহির রুমে ঢুকলো সে। চোখ মুখে গাম্ভীর্যতা এনে রুহির পাশে দাঁড়ালো। খুবই উৎকণ্ঠা নিয়ে বলল,
এ কি, তুমি কাঁদছো কেন আপা? তোমার স্বামী কোথায়? হিয়াকে দেখে রুহির মেজাজ খারাপ হলো ও চিৎকার করে বলল। হিয়া, আমার মন মেজাজ ভালো না, তুই এখান থেকে যা। হিয়া নাটকীয় কণ্ঠে বলল। ইয়া আল্লাহ, রুহি আপু কাছে, অথচ তার প্রাণের স্বামী এখানে নেই। হায় হায় হায়, এটা কি দিন আসলো রে! হায় হায় হায়। রুহি আগের তুলনায় দ্বিগুণ জোরে চেঁচালো। হিয়া, তুই এখানে আর 1 মিনিট থাকলে কিন্তু মার খাবি। ভালোভাবে বলছি, এখন এখান থেকে চলে যা। মন মেজাজ ভয়ঙ্কর খারাপ কিন্তু। সে কি, কেন? দেখো, তোমার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। হিয়ার কথা শুনে রুহির চোখের পানি মুছে নিল। হিয়ার হাতের ব্যাগগুলো এইবার সে খেয়াল করলো। রুহি ভ্রু কুঁচকে তাকালো হিয়ার দিকে, বলল। ব্যাগে কি তোর? ব্যাগে? আর বলো না, আজকের নাইমের সাথে একটু বের হয়েছিলাম। একটা শপিং মলে গিয়ে দেখি ওখানে একটা কন্টেস্ট চলছে। উপহার হিসেবে আছে 20,000 টাকার শপিং এর সুযোগ। কি কন্টেস্ট? হিয়া প্রসঙ্গ বদলাতে চাইল। কন্টেস্ট না ছাই, তোর টাকা দিয়ে এগুলো কিনেছি। মনে মনে হিয়া বলল এসব, আর মুখে বলল। আরে ওসব বাদ দাও তো, তোমার জন্য মিষ্টি এনেছি। তোমার বিয়েতে আমার পোষা কুকুরটা ছাড়া তো কোনো গিফটই দিতে পারিনি আর। তাই ভাবলাম তুমি আমার আপদ নিজের ঘাড়ে নিয়েছো, সেই খুশিতে একটু মিষ্টি খাওয়াই যাক। রুহির বিয়েতে হিয়া তো কোনো গিফটই দেয়নি, তাহলে ও কুকুর পেল কোথায়? রুহি ভাবতে লাগলো হিয়ার কথা। তখন হিয়া মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি বের করে রুহির সামনে ধরল। আহ্লাদি হয়ে বলল। নাও নাও, মিষ্টি খাও। আমার ফেলে দেয়া খাবারের চেয়ে এটার টেস্ট বেশি ভালো। একে তো রুহির টাকার শোকে কাতর হয়ে গেছে, তার উপর হিয়ার এসব খোঁচা মারার কথা একটুকু ভালো লাগলো না তার। আর এখন তো সে ঝগড়ার মুডেও নেই। হিয়া যখন দেখলো রুহি আর কিছু বলছে না, তাই হিয়া রুহির দিকে নেওয়া মিষ্টিটা নিজেই খেয়ে ফেললো। খেতে খেতে বলল। থাক, তোমার খেতে হবে না। এই বলে হিয়া ব্যাগ ট্যাগ নিয়ে রুহির রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ছোট করে বলে গেল। কুকুরের পেটে কখনো ঘিস হয় না, কেন ভুলে যাস হিয়া? তাছাড়া রুচির যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাতে পচা বাসি খাবার ছাড়া মানুষের রোচে না মুখে। ইয়াক, থু। হিয়া চলে যাওয়ার পর রুহির রাগে চিৎকার করতে লাগলো, কেননা ততক্ষণে রুহি বুঝতে পেরেছে হিয়া কুকুর বলতে রাজকে বুঝিয়েছে। রুহির রাগের মাথায় টেবিলের উপরে থাকা এক গাদা বই সব ছুঁড়ে ফেলে দিল নিচে। মাথার চুলগুলো খামচে ধরল সে। মনে মনে প্রতিজ্ঞা করলো মনটা একটু ভালো হলে হিয়াকে না কাঁদিয়ে ছাড়বে না সে। অনেক পুরনো হিসেব বাকি আছে, সব কিছু রুহি কড়ায় গন্ডায় বুঝে নেবে, ছাড়বে না হিয়াকে। হিয়ার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়ে একটু লাভ হয়নি রুহির। হিয়া তো বিন্দাসী আছে, এখন আবার অন্য প্ল্যান বানাতে হবে। হিয়াকে সবার সামনে ছোট করতে হবে, তাহলেই যদি একটু শান্তি মেলে তার। হিয়া নিজের রুমে ঢুকে মিনি স্পিকারে গান ছাড়লো, যাতে সে রুহির চেঁচামেচি শুনতে না পারে। ও জানে রুহি এখন চেঁচাবে। হিয়া গানের তালে তালে নাচতে লাগলো, যা শুনে পাশের ঘর থেকে রুহি আরো বেশি ক্ষেপে গেল। আজ সে ভীষণ খুশি, কাল রাতেই তো হিয়াকে কাঁদতে দেখে রুহি হেসেছিল। আজ না হয় সে একটু হাসুক, যদিও রুহির এসব দুঃখ তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু হিয়াকে দেওয়া আঘাত, সেগুলো তো হিয়ার অন্তরে গেঁথে আছে। রুহিকে সে নিজের আত্মার শান্তির জন্য কাঁদালো, যদিও এটা ক্ষণস্থায়ী। সন্ধ্যার দিকে রাস এলো। রুহি তখনও মন খারাপ করে নিজের রুমে বসে আছে। বলা যায় বেচারি আজকে সারাদিন বেরই হয়নি রুম থেকে। রুহির মা ও চাচিরা কতবার ডাকলো, কারো কথাই শুনল না সে। রাজ এসে দেখলো রুহির মন খারাপ। সে রুহির পাশে বসলো, রুহিকে বলল। কি হয়েছে, মন খারাপ কেন? রাজের কথা শুনে রুহি বেচারি কেঁদে ফেলল। এরপর সব ঘটনা খুলে বলল রাজকে। এতে রাজের চোখের মুখের বিন্দু মাত্র সহানুভূতি দেখা গেল না, বরং ও আরো রেগে গেল। রেগে মেগে বলল। তুমি কি বোকা রুহি? তুমি জানো না পিন কাউকে দিতে হয় না? কি আশ্চর্য! রুহি ভীষণ কষ্ট পেল রাজের কথাতে। সে কাঁদতে কাঁদতে বলল। আমি কি ইচ্ছে করে করেছি? না, তুমি আমাকে বলো, লেখাপড়ায় শিখেছো তুমি? তুমি জানো না পিনকোড কাউকে দিতে হয় না? বোকা নাকি তুমি? ওদের এসব কথার মাঝেই এলো তুবা ও হিয়া। রাজের কথা কেড়ে নিয়ে হিয়া বলল। সবচেয়ে বোকা কে জানেন দুলাভাই? যে নিজেকে বেশি চালাক মনে করে। আমাদের রুহি আপু সব সময় নিজেকে সর্বজান্তা মাসুদা মনে করে। তাই আজ আর
এই পরিণতি তার। হিয়ার কথা শুনে রাজ ও রুহি দুজনেই তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু তুবার সামনে কিছুই বলতে পারল না। হিয়া তুবাকে ইচ্ছে করেই ওর সাথে এনেছে, যাতে ওরা হিয়াকে কোনো কষ্টদায়ক কথা বলতে না পারে। রুহি কিছু বলতে যাচ্ছিল, তার আগে হিয়া বলল, কিন্তু দুলাভাই, আপনি সামান্য 30,000 টাকার জন্য আমার বোনকে এভাবে বকছেন? ছি, এই ভালোবাসেন আমার বোনকে? কোথায় ওকে নিয়ে হানিমুনে যাবেন তা না, এমন করছেন আপনি? এটা আপনার ভালোবাসার নমুনা? হিয়া অনেক বেশি বাড়াবাড়ি করছে। ওকে এইবার কিছু না বললেই নয়। রুহি তুবাকে বলল, তোর দুলাভাই সারাদিন পর এসেছে, ওর জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আয় তো বোন। তুবা যাওয়ার জন্য পা বাড়ালে হিয়া বলল, এই তো দাঁড়া, আমি যাচ্ছি। জানিস, আমার অনেক দিনের শখ রুহিয়াপুর বরকে আমার হাতে স্পেশাল শরবত খাওয়াবো। তো এখানে থাক, আমি যাই। হুম। রুহি কিছু বলার আগে হিয়া ওখান থেকে দৌড়ে চলে গেল। সে যেমন ইচ্ছে করে ওদের কাছে গিয়েছিল, তেমন ইচ্ছে করেই আবার চলে এসেছে। হিয়া আর কোনো কটু কথা শুনবে না রুহির থেকে। এইবার শুধু কথা শোনাবে। যতদিন থাকবে ততদিন হিয়া এমনই করবে। আর তারপরও মাস্টার প্ল্যান তো আছে। হিয়াও দেখে নেবে রুহি কতটা হিংসা ওকে করতে পারে, আর হিংসা করেই বা কি উন্নতি করতে পারে। কেটেছে কয়েকদিন। আজ প্রায় 2 সপ্তাহ পর হিয়া ভার্সিটিতে যাবে। সকাল থেকেই তোড়জোড় শুরু করেছে সে, আর হেলেনাকে জ্বালিয়ে মারছে। একবার এটা খুঁজে পাচ্ছে না তো আরেকবার ওটা খুঁজে পাচ্ছে না, আর বারবার হেলেনাকে ডাকছে। হিয়া চুল বাঁধবে, কিন্তু তাড়াহুড়ার ঠেলায় চিরুনিটা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। ওর গলা ছেড়ে আবারও ডাকলো হেলেনাকে। আম্মু, চিরুনিটা খুঁজে পাই না, শিগগির এসো তো। হেলেনা রান্নাঘরে কাজ করছিল। হিয়ার ডাকে তিনি বেজায় বিরক্ত হলেন, তবুও ছুটে গেলেন ওর কাছে। হিয়া তখন চুল এলোমেলো করে বিছানায় বসে আছে। হেলেনা গিয়ে হিয়ার মাথায় একটা গাঁট্টা মারলেন প্রথমে, তারপর তিনি চিরুনিটা খুঁজতে লাগলেন। মিনিটের মধ্যে পেয়েও গেলেন সেটা। হেলেনা চোখ বড় বড় করে তাকালেন হিয়ার দিকে। হিয়া বেচারি মায়ের দিকে তাকিয়ে বোকা হাসল। আসলেই চিরুনিটা সামনেই ছিল, একটু দেখলেই পেয়ে যেত। হেলেনা মেয়ের হাসি দেখে আর কিছুই বললেন না, উল্টো তিনি সমস্ত কাজ ফেলে রেখে হিয়ার চুল বাঁধতে বসলেন। নিজের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়ে তিনি হিয়ার লম্বা চুলগুলো বেনুনি গেঁথে দিলেন। আদুরে গলায় বললেন, আম্মু, এখন একটু নিজের যত্ন নেওয়া শিখতে হবে তো। নিজের জিনিস গুছিয়ে রাখতে হবে, না হলে 2 দিন পর পরের বাড়িতে যাবে, তখনও কি আমি গিয়ে এসব গুছিয়ে দেব? হিয়া ঘুরে গিয়ে মাকে জড়িয়ে ধরল, আহ্লাদি হয়ে বলল, কে যাচ্ছে পরের বাড়ি? হুম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। হেলেনা হিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা হয় নাকি কখনো? আজ হোক বা কিছুদিন পর, তোমার তো বিয়ে করতেই হবে মা, পরের ঘরে যেতে হবে, মেয়ে হয়ে জন্মেছো যে। হিয়ার ভীষণ মন খারাপ লাগলো। আসলেই মেয়েদের জীবনটা কত অদ্ভুত। প্রিয় ঘর, সবচেয়ে আপন বাবা মা, নিজের পছন্দের সব কিছুকে পিছনে ফেলে মেয়েদের যেতে হয় পরের বাড়ি। সেখানে অধিকাংশ মেয়ে নিজের মতো আর বাঁচতে পারে না। পরের ঘরে মেয়েরা হয়ে যায় পুতুল। হেলেনা এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন, তাকালেন হিয়ার অন্ধকার মুখের দিকে, আবারও বললেন, আমার খুব চিন্তা হয় রে, আমার একমাত্র মেয়ে তুই, তোকে তো আমি যেখানে সেখানে বিয়ে দিতে পারি না। আর আজকালকার যে অবস্থা মানুষের, আল্লাহ যেন আমার মেয়েটার জন্য একটা রাজপুত্র পাঠায়। আমি যেমন পুতুলের মতো করে বড় করেছি, সেও যেন তোকে দামি পুতুলের মতো যত্নে রাখে। হিয়া হালকা বিরক্ত নিয়ে বলল, এসব কেন বলছো? বাদ দাও না এসব, আমার দেরি হয়ে যাচ্ছে, গেলাম আমি। হিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না। ও জানে এর পরের ঘটনা। ও যদি এখন দাঁড়ায়, হেলেনা আবারও শুরু করবেন। এইবার শুধু কথা বললেই ক্ষান্ত হবে না, সাথে কান্নাকাটি করে একদম একাকার করে ফেলবেন। সকাল 11টা বাজে। নাফি নিজের রুমে বসে ফোনে ফেসবুক স্ক্রল করছে। হঠাৎই আরশিয়া জাহান হিয়া নামের একটা আইডি সামনে এলো। নাফি চিনল আইডির মালিককে। কি মনে করে যেন নাফি হিয়ার আইডির ভেতরে ঢুকলো। হিয়ার প্রোফাইল পিকচারটা সে খুব মন দিয়ে দেখতে লাগলো। সম্ভবত রাজের বৌভাতের দিন তোলা এই ছবিটা। নাফি ভীষণ ধৈর্য সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সেই ছবিটা।
লাইট ইয়েলো কালারের শাড়ি পরিহিত হিয়া সূর্যের তাপ থেকে বাঁচতে এক হাত ললাটের উপরে দেওয়া। আর সেই মুহূর্তেই ছবিটা তোলা হয়েছে, ঠোঁটে মুচকি হাসি। নাফি জুম করে ছবিটা দেখতে লাগলো। কি মিষ্টি, কি মিষ্টি। হিয়ার ছবির দিকে তাকিয়ে নাফি অস্পষ্ট সুরে বলল। রোদ্দুরি? পরক্ষণেই সে অবাক হলো। সে মানে রাফি? সে কিনা একটা মেয়ের প্রোফাইলে ঢুকে এসব করছে। সি নাফি, সি। নাফি দ্রুত ফোনটা রেখে দিল। ও বাড়ি থেকে আসার পর আর দেখা হয়নি হিয়ার সাথে, যদিও মন থেকে সরাতে পারেনি মেয়েটাকে। ও সব জাগে। নাফি তাড়াহুড়া করে রুম থেকে বের হলো। গন্তব্য মায়ের রুম। এই কয়দিন নাসিমার সাথে তার তেমন কথাই হয়নি, শুধু খাওয়ার সময় দেখা হয়েছে আর টুকটাক কথা হয়েছে। নাসিমা এখনো জেদ ধরে বসে আছে। সে নাফিকে বিয়ে দিয়েই ছাড়বে এবার। তার তো মান সম্মান বলে কিছু আছে নাকি? ছোট ছেলে বিয়ে করেছে অথচ বড় ছেলের বিয়ে করার নামগন্ধ নেই। সবাই তো প্রশ্ন করছে। দরজা খোলা ছিল, তাও নাফি নক করলো প্রথমে। রুমের ভেতর থেকে নাসিমা বললেন, কে? ভেতরে এসো। নাফি ধীরে ধীরে ভেতরে ঢুকলো। মেয়ে মানুষের মতো কেন জানি তার লজ্জা লাগছে। আসলে অনেক দিন ধরেই তো নাসিমার সঙ্গে কথা হয় না, এখন নিজে থেকে কথা বলতে আসছে। ব্যাপারটা লজ্জাজনক। নাফি গিয়ে নাসিমার পাশে বসলো। নাসিমা এতে অবাক হলেন বইকি, তবে সে অভিমানে নাফির দিকে তাকালোও না। এদিকে নাফি কেসে উঠল। সে চেষ্টা করলো মায়ের মনোযোগ নেওয়ার, কিন্তু সে ব্যর্থ হলো। নাসিমা নিজের মতো করে বই পড়ছে। নাফি এদিকে ওদিকে তাকিয়ে হেসে বলল, কি আম্মু, বই পড়ছ? নাসিমা বইয়ের দিকে তাকিয়ে বললেন, না, বই পড়ছি না, ঘুমোচ্ছি। চোখ দুটো গেছে মনে হয়। নাফি জোরে জোরে শ্বাস নিল। না জানি আরো কত কি শুনতে হবে। নাফি বলল, আম্মু শোনো না, একটু কথা আছে। যতদিন না বড় বউ আসছে ততদিন আমি কানে শুনবো না। নাফি ভ্যাবাচাকা খেয়ে গেল মায়ের কথা শুনে। এটা কোনো ছেলে মানুষই? নাফি কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে থাকলো, মনে মনে বলল, তবে তোমার ইচ্ছে পূরণ হোক রোদ্দুরি। নাসিমাকে হতবাক করে দিয়ে নাফি প্রথমবারের মতো স্বীকারোক্তি দিল। আচ্ছা আম্মু, আমি বিয়ে করব। এবার তো কথা শোনো। নাসিমা অবাক হয়ে চেয়ে থাকলেন নাফির দিকে। নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারলেন না। ঠিক কতদিন ধরে বলছে বিয়ের কথা, আজ অবশেষে মত দিল। নাসিমা ভেতরের উত্তেজনা চেপে রাখলেন আপাতত। গম্ভীর স্বরে বললেন, যদি এই কথা হয় তাহলে আমি কানে শুনছি, যা বলার বলতে পারো। নাফি বলল, আম্মু, রাজের নতুন বিয়ে হয়েছে। ওরা কোথা থেকে ঘুরে আসুক। আমার অফিস থেকে শীতকালে ফ্যামিলি ট্রিপের জন্য একটা অফার দিয়েছে। আমি চাইছিলাম ওরা গিয়ে ঘুরে আসতো। সে কি, তুই না বললি বিয়ে করবি? তাহলে ওরা গেলে কিভাবে হবে? নাফি কিছু একটা ভেবে বাঁকা হাসলো, বলল, তোমাকে একটা কথা বলছি আম্মু, বল। বিয়ে আমি করতে পারি এক শর্তে। নাসিমা ভ্রু কুঁচকে বলল, কি শর্ত? নাফি বলল, ওরা দুজন ট্রিপে গেলে আমি বিয়ে করব, না হলে না। আর তুমি আমার বিয়ের কথা কাউকে বলতে পারবে না। আপাতত এই বিষয়টা আমি সিক্রেট রাখবো। নাসিমা বুঝলেন না নাফি কেন এমন শর্ত দিল। তিনি বেশ অবাক হলেন। নাফি এরকম চাচ্ছে কেন? নাফি হয়তো বুঝলো তার মা হয়তো অন্য কিছু ভাবছে, তাই সে বলল, আরে আম্মু, মনে করো রাজ ও রুহিকে একটু সারপ্রাইজ দেব। রাজু বহুবার মেয়ে ঠিক করেছে আমার জন্য। ওরা যখন দেখবে আমি বিয়ে করেছি, ওরা চমকে যাবে। আর তাছাড়া ওরা আসলেই তো বিয়েটা বড় করে হবে। নাসিমার মনে খসখসানি গেল না। তিনি বললেন, তোর কোনো পছন্দ আছে বড় ছেলে? নাফি কিছুক্ষণ ভাবলো, বলল, পছন্দ কিনা এখনো শিওর না। কে সে? সময় হলেই বলবো। আপাতত তুমি ওদেরকে পাঠানোর ব্যবস্থা করো। রাজকে বলো এটা আমার তরফ থেকে সামান্য উপহার। নাফি আবার মনে মনে বলল, এটা তো সামান্যই, আমার বিয়েটা হবে ওদের জীবনের সেরা উপহার। নাসিমা কিছু বলার আগেই কিছু একটা ভাঙ্গার শব্দ হলো। নাফি ও নাসিমা দুজনেই ছুটে গেল হন্তদন্ত হয়ে। রুহি রাজদের বাড়িতে এসেছে সপ্তাহখানেক হয়েছে। নাসিমা মানুষ হিসেবে ভীষণ ভালো। রুহিকে তিনি নিজের মেয়ের মতোই আপন করে নিয়েছেন। কখনো কিছু বলে না। যদিও বিয়েটা হয়েছে 15 দিন, তবুও তো মানুষ দেখলেই বোঝা যায়
নাফি ও নাসিমা শব্দের উৎস খুঁজে এলেন রান্নাঘরে। ওখানে গিয়ে ওরা যা দেখলো তাতে দুজনই হতবাক হয়ে গেল। ওদের বাড়ির 30 বছর বয়সী কাজের বুয়ার রাবেয়া অশ্রু টলমল চোখে রয়েছে, আর রুহি রাগে গজগজ করছে। নাসিমা এগিয়ে গেলেন রাবেয়ার দিকে, ব্যস্ত কণ্ঠে বললেন, কি হয়েছে এখানে? রাবেয়া, কাঁদছো কেন? রাবেয়া মাথা নিচু করে রইল। রুহি দাঁতে দাঁত চেপে বলল, আম্মু, ইনি এত বেয়াদব কেন? আমি এসে বললাম আমাকে 1 কাপ কফি বানিয়ে দে। ওমা, ও আমাকে কেন দিচ্ছে? ওর কত বড় সাহস! ও আমাকে বলছে ছোট আপা। আমি তো আপনার বয়সে বড়, একটু ভালোভাবে কইলে কি হয়? এখন বলুন তো আম্মু, আমি কি করব না করব ওকে বলি করতে হবে? নাসিমা নাফির দিকে তাকালেন, ঘাবড়ে গেলেন তিনি। ছেলের চেহারা দেখেই বুঝতে পারলেন সে রেগে আছে। রাবেয়ার সাথে বাড়ির কেউই তুই তুকারি করে কথা বলে না, সেখানে রুহি 2 দিন এসে 3 দিনের দিন খারাপ ব্যবহার করছে। বাড়ির ভূ যেহেতু নাসিমা কিছুই বলতে পারলেন না, তিনি রুহিকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, কফির ব্যবস্থা আমি করছি। রুহি বেলাজের মতো ঢুলতে ঢুলতে ঘরে চলে গেল। ও চলে যেতেই নাসিমার রাবেয়ার গালে হাত বুলিয়ে দিলেন, নরম স্বরে বললেন, মন খারাপ করো না, ও নতুন তো, বুঝতে পারেনি। আচ্ছা, এই গ্লাস ভাঙলো কিভাবে? নাফি মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এত ভালো একজন মানুষের গর্ভে কিনা রাজের মতো একটা নর্দমার কীট জন্ম নিল। রাজ ও রুহির কাহিনী জানলে না জানি মানুষটা কত কষ্ট পাবেন। নাফি আর দাঁড়ালো না সেখানে, সে প্রস্থান করলো দ্রুত। হিয়া আর নাইম সবে ক্যাম্পাসে ঢুকেছে। ওরা দেখতে পেল খানিকটা সামনেই নাফিস ও মার্জিয়া দাঁড়িয়ে আছে। শুধুমাত্র ওরা নয়, রাজ ও তার বন্ধুরাও আছে। গোল হয়ে কিছু একটা আলোচনা করছে মনে হয়, দূর থেকে সেরকমই মনে হচ্ছে। হিয়া ও নাইম স্কিপ করলো এসব। ওদের দেখে হিয়ার কোনো কাজ নেই। হিয়া ও নাইম নিজেদের মধ্যে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। কথার এক পর্যায়ে নাইম বলল, তো কি ভাবলি, কি করবি ওদের সাথে? কি যে করি সেটাই ভাবছি। ওদেরকে তো আমি দেখে নিব, তার জন্য আমাকে যা করতে হয় করব। আর আমার বোন হিংসে করে না আমাকে, ওকে বোঝাবো হিংসের ফল কি হয়। আমিও দেখবো ও কতটা হিংসে করতে পারে। আচ্ছা, ওটা ছাড়া আর কি কোনো উপায় নেই? নাইমের কথা শুনে হিয়া তাকালো ওর দিকে, বলল, আপাতত আর কোনো উপায় চোখে পড়ছে না, আমাকে এটাই করতে হবে। ভাবছি কালকে দেখা করবো ওনার সাথে। কিন্তু হিয়া, এটা তো সারা জীবনের প্রশ্ন, এবার হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে। হুট করে কই, 3 বছর ধরে রাজের সাথে আমার রিলেশন, বিয়ের স্বপ্ন দেখেছি, ওদের বাড়িতে বউ হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি, সংসার করার স্বপ্ন দেখেছি, সবই ঠিক আছে। এখন শুধুমাত্র বর হিসেবে রাজ নয়, নাফি থাকবে, ব্যাস। তবু হিয়া, আরেকবার ভেবে দেখতি। হিয়া নাইমের পিঠে হালকা করে একটা চাপড় মারল, বলল, বেটা তুই আমায় আরো সাহস দিবি তা না, তুই ভয় দেখাচ্ছিস আমায়, হ্যাঁ? নাইম কিছুক্ষণ চুপ থাকলো। ওরা ততক্ষণে ক্লাস রুমের সামনে ছুটে গেছে। ক্লাসে ঢোকার আগের মুহূর্তেই নাইম বলল, হিয়া, আমি সব মানছি, কিন্তু বিয়েটা তো ছেলে খেলা নয়। তুই প্রতিশোধ পরায়ণ হয়ে এমন বিয়ের মতো একটা কাজ করবি? হিয়া নাইমের দিকে তাকে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ করবো, করতে আমাকে হবেই। তুই দেখিসনি ওরা আমার কিভাবে ঠকিয়েছে, তুই দেখিসনি ওরা আমার বিশ্বাস কিভাবে ভেঙেছে, তুই দেখিসনি আমার আপন বোনের মতো কাজিন আমার সাথে কেমন ছলচাতুরি করেছে, তুই দেখিসনি আমার বেস্ট ফ্রেন্ডরা আমার সাথে কিভাবে প্রতারণা করেছে। এখন বল, আমি ওদের শুধু শুধু ছেড়ে দেবো? বসে বসে দেখবো আমি ওরা কিভাবে সুখে সংসার করছে? আর কি উপায় আছে ওদেরকে জ্বালানোর, বল আমায়। নাইম হিয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে হাত জোর করে বলল, ক্ষমা করে দে মা, ক্লাসে চল। নাইম জানে হিয়ার বলা প্রতিটি কথা সত্য। ওরা প্রকৃতভাবেই হিয়াকে কষ্ট দিয়েছে, যেটা কোনো ক্রমেই ক্ষমা করা যায় না। তাই বলে যে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে হবে এমনও না। নাফি যদি হিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করে, হিয়াকে যদি ভালো না বাসে, তখন তো হিয়ার আমও যাবে, ছালাও যাবে, শুধু পড়ে থাকবে আটি, যা দিয়ে কোনো কাজই হবে না হিয়ার। উল্টো রাজ তখন ছোট করবে হিয়াকে, আর ওর কালনাগিনী বোন রুহি তো আছেই। নাইম মূলত এসব ভাবনা থেকেই হিয়াকে বারণ করেছিল, কিন্তু হিয়া কথা শুনলে তো, সে চায় ওদের সামনে থেকে ওদেরকে শিক্ষা দিতে।
নাইম হিয়ার পিছু পিছু ক্লাসে ঢুকলো। ওরা নিজেদের সিটে বসতেই দেখতে পেল ক্লাসের সবাই হিয়ার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা প্রথমেই হিয়া অ্যাভয়েড করলেও পরে দেখলো সবাই হাসাহাসি করছে। নাইমের চোখেও এড়ালো না বিষয়টা। নাইম কিছু বলতে উদ্যক্ত হয়েছে, এমন সময় দরজা দিয়ে ঢুকলো নাফিস ও মার্জিয়া। হিয়া ও নাইম একবার আসতে দেখে ফিরেও তাকালো না ওদের দিকে। ওইদিকে ওরা ক্লাসে ঢুকে বোর্ডের সামনে দাঁড়ালো। টিচার যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় আর কি। নাফিস জোরে বলে উঠল, সো গাইস, এখানে যে একজন হার্টব্রোকেন মানুষ আছে, আপনারা সেটা খেয়াল করেছেন? এমা, আপনারা তারা দুঃখে এখনো কাঁদেননি? আর স্যাড সং কই? নাফিজের কথার প্রতি উত্তরে মার্জিয়া বলে উঠল, গান শুনবি তোরা? আগে বলবি তো। আমি একটা হৃদয় ভাঙার গান, যে গান শুনে কেঁদেছে লক্ষ কোটি মানুষ, এরকম একটা কষ্টের গান শোনাচ্ছি, শোন। এরপর মার্জিয়া নিজের হাত মুঠো করে মুখের সামনে ধরে গলা ছেড়ে গাইতে লাগলো। হায় রে কলিজাতে দাগ লাগাইয়া বন্ধু। মার্জিয়ার কণ্ঠ আগে থেকেই তেমন ভালো না, তার উপর গলা ছেড়ে এমন গান গাওয়া নেহাতি ফালতু ছাড়া আর কিছুই নয়। ক্লাসের সবাই এবার হিয়াকে প্রশ্ন করতে লাগলো তার বয়ফ্রেন্ড নাকি তাকে ধোঁকা দিয়ে তার চাচাতো বোনকে বিয়ে করেছে। কি রে হিয়া, তোর বয়ফ্রেন্ড নাকি তোকে ধোকা দিয়ে তোর চাচাতো বোনকে বিয়ে করেছে? সবার এমন প্রশ্নে হিয়া বিব্রত বোধ করলো। সবাই জানে হিয়ার এখানে কোনো দোষ নেই, তবু একবেলা ট্রিটের আশায় মেয়েটাকে হেনস্থা করতে চাইল। তাছাড়া সবাই জানে ভার্সিটিতে রাজের পাওয়ার কতখানি। অনেক রাজনৈতিক নেতার সাথে ওর ভালো সম্পর্ক। রাজ ঠিক ওর নামের মতোই রাজত্ব করে ভার্সিটিতে। ওর কথা শুনবে না এমন কে আছে এখানে? নাইম কিছু বলতে গিয়েও বলল না। ও শান্ত প্রিয় মানুষ, কোনো ঝামেলা চায় না। তাই নাইম সরাসরি হিয়ার হাত ধরে ক্লাসরুম থেকে বাহিরে বেরিয়ে গেল। যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে বলে গেল, হ্যাঁ, ওর বয়ফ্রেন্ডকে ঠকিয়েছে, ও তো আর কিছু করেনি। তোরা ওকে এসব বলছিস কেন? হিয়া এতক্ষণ চুপচাপ থাকলেও যখন চলেই যেতে হচ্ছে দুটো কথা শুনিয়ে তবেই গেল। ও বলল, আরে জানিস না, লোবিগুলো খাওয়ার জন্য এমন করছে। জীবনে খেয়েছে নাকি কিছু? তোদের আমি বদদুয়া দিলাম, দুপুরে খাবি আর রাতে হাঁকতে হাঁকতে মরবি। ওরা দুজন বেরিয়ে গেল। হিয়া নিজের রাগ কিছুতেই সংবরণ করতে পারছে না। ওদের ব্যবস্থা না করলেই হচ্ছে না, সমস্যা গোড়া থেকেই নির্মূল করতে হবে। কেননা নাফিস অথবা মার্জিয়ার কারোই এত ক্ষমতা নেই হিয়ার সাথে এমন ব্যবহার করবে। এটা নিশ্চিত যে রাজের জন্যই ওরা এতটা সাহস পেয়েছে বা পাচ্ছে। তাই আগে রাজকে শায়েস্তা করতে হবে, আর রাজকে জব্দ একমাত্র ওর ভাই করতে পারবে। হিয়া রেগে মেগে ভার্সিটি ছাড়ল। নাইমকে বিদায় দিয়ে ফিরে গেল নিজের বাড়িতে। বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথা বলল না। নিজের রুমে গিয়ে ধপাস করে দরজা আটকালো। হেলেনা এতবার করে ডাকলেন, কিন্তু জেদি মেয়েটি কিছুতেই খুলল না দরজা। কিছু বলবে? এভাবে ডাকার কারণ কি? পরের দিন বিকেলের কথা। হিয়া আর নাফি মুখোমুখি বসে আছে একটা ক্যাফেতে। হিয়াই মূলত নাফিকে ডেকেছে তো কত কিছু বলার জন্য, কিন্তু এই মানুষটার সামনে এসেই তো হিয়ার সব গুলিয়ে যাচ্ছে। কিভাবে বলবে সেটাই তো ভাবার বিষয়। হিয়া মাথা নিচু করে ভাবছিল সেসব। হঠাৎ নাফির ডাকে সম্মিত ফিরল মেয়েটার। সে বোকা হাসলো নাফির দিকে তাকে। নাফি ওর হাসি দেখে মনে মনে খুব হাসলেও বাহিরে তা প্রকাশ করলো না। নিজের ভাবমূর্তি গম্ভীর রেখে আবারও বলল, এই যে কিছু বলবে তুমি? হিয়া এদিকে ওদিকে তাকালো। সারা জীবন শুনে এসেছে ছেলেরা মেয়েদের প্রপোজ করে, আর এখন ও কিনা একটা ছেলেকে ভালোবাসার কথা বলবে। সি হিয়া সি, এই দিন দেখার ছিল। হিয়ার ঘামান্ত মুখটা দেখে বোঝা যাচ্ছে বেচারি কতটা নার্ভাস। হিয়া ঘেমে নিয়ে একাকার। লাল রঙের জর্জেটের ওড়না দিয়ে মুখের ঘাম মুছে নিল। নাফি বুকে হাত বেঁধে দেখে গেল সবটা। ও আপাতত হিয়ার মতিগতি বোঝার চেষ্টা করছে। হিয়া ঘামটা মুছে সামনের টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিল। এবার একটু ভালো লাগছে। হিয়া নাফির দিকে তাকালো, নিজের মনে সাহস সঞ্চার করলো মেয়েটা। এরপর দুরু দুরু বুকে বলল, একটা কথা বলার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। নাফি ভ্রু কুঁচকে বলল, কি কথা?
এইবার হিয়ার শুধু বুক না, সমস্ত শরীর কাঁপছে থরথর করে। কিভাবে বলবে ও? নাফি বুঝলো হিয়ার ব্যাপারটা, তাই ও একটু হেসে বলল, সমস্যা নেই, বলো তুমি। এতটা নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই, যা বলার বলতে পারো। নাফির হাসিতে হিয়া একটু হলেও শান্তি পেয়েছে। সে নিজেকে ধাতস্থ করে চোখ মুখ খিচে বলল, আপনাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই ভালোবেসেছি। তারপর থেকে আপনাকে কিছুতেই ভুলতে পারছি না। খেতে, শুতে, উঠতে, বসতে সব জায়গায় শুধু আপনাকেই দেখছি আর আপনার কথাই ভাবছি। আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে বিয়ে করবেন নাফি? একদমে এতগুলো কথা বলে হিয়া আর চোখ তুলে তাকাতেই পারল না নাফির দিকে, এমনকি ওখানে বসতেই পারল না। কথাটা বলা শেষ হলেই সে উঠে দাঁড়ালো। নাফিকে আর কিছু বলতে না দিয়ে সে দৌড়ে পালালো। শেষে শুধু বলে গেল, আপনার উত্তর আমাকে মেসেজে জানিয়েন। আপনি যদি আমার ভালোবাসা মেনে না নেন তবুও সমস্যা নেই, আমি আপনার পেছনে ঘুরতেই থাকবো। হিয়া চলে যেতেই নাফি হেসে উঠল শব্দ করে আর হাসতেই থাকলো। ও ভেবেছিল হিয়া হয়তো রাজের ব্যাপারে কিছু বলবে, কিন্তু ডিরেক্ট ওকেই প্রপোজ। এটা অপ্রত্যাশিত ছিল। কিছুক্ষণ পর নাফি হাসি থামিয়ে হিয়ার যাওয়ার দিকে তাকিয়ে বলল, এটার কোনো প্রয়োজন ছিল না রোদ্দুরি। যা করার আমিই করতাম। আমার ভাইকে স্বাস্থ্য করার দায়িত্ব না হয় আমিই নিতাম। কেটেছে দুদিন। ড্রয়িং রুম টেবিলে বসে আছে নাফি, রাজ এবং রুহিও আছে। নাসিমা খাবার বেড়ে দিচ্ছে, রাতের খাবার খাচ্ছে ওরা। সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে। এমনিতে নাফি চুপচাপ স্বভাবের, খুব কম কথা বলে সে। ছোট ভাই আর বউয়ের সাথে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। সেই বিয়ের দিনই প্রথম এবং শেষবার রুহির সঙ্গে কথা বলেছিল নাফি, তাও গিফট দেওয়ার সময়, তাও খুব সামান্য। দুটা সোনার চুড়ি রুহির হাতে দিয়ে নাফি বলেছিল, এটা আপনার জন্য। আমার আম্মার মেয়ে নেই, আর আমারও বোন নেই। আশা করছি আপনি সেভাবেই থাকবেন। ব্যাস, আজকে এতগুলো দিন হয়ে গেছে নাফি আর একটা কথাও বলেনি রুহির সাথে। আর রাজকে দেখলেই তো নাফির রাগ ওঠে, মন চায় দুটো ঘুষি মেরে দাঁত মুখ ভেঙে দিতে। ওর সাথে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। অনেকদিন পর আবারও নাফি কথা বলল ওদের সাথে। খাবার টেবিলের নীরবতা ভেঙে নাফি বলে উঠল, আম্মু কিছু বলেছে তোকে? নাফির কথাতে নাসিমা চমকে উঠল। সেদিন নাফি যে তাকে বলেছিল এটা তো তার মনেই ছিল না। এখন কি হবে? নাফির কথায় রাজও অবাক হলো। কই, তাকে তো কেউ কিছুই বলেনি। না, আম্মু কিছু বলেনি। কেন? রাজের কথা শুনে নাফি তাকালো মায়ের দিকে। নাসিমা ইশারায় বোঝালো তার মনে ছিল না। নাফি আর কিছু বলল না নাসিমাকে। সে প্লেটের দিকে তাকিয়ে বলল, তুই আর রুহি গিয়ে ঘুরায় কোথা থেকে, লাইক কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, যেখানে খুশি সেখানে। রাজ একবার নাসিমার দিকে তাকালো, আরেকবার তাকালো নাফির দিকে। ও আসলে বুঝতে পারেনি ব্যাপারটা। রুহিও খাবার থামিয়ে অবাক লজনে দেখতে লাগলো সবটা। রাজ বলল, হঠাৎ এই কথা? ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে নাকি? নাফি বলল, প্ল্যান হয়নি কোনো, এটা আমার তরফ থেকে তোদের জন্য উপহার। 3-4 দিন কোথা থেকে ঘুরে আয়। রুহি লাফিয়ে উঠল, ইয়ে, ঘুরতে যাব, আমি বান্দরবান যেতে চাই। রাজ খানিকটা অবাক হলেও তেমন মনে নিল না ব্যাপারটা। নাফির সাথে তার ভালো সম্পর্ক কোনো দিনই ছিল না। তার মা শুধু নাফিকেই ভালোবেসেছে, তাকে নয়। যেটুকু বাসে তাও হয়তো লোক দেখানো। আগে এসব নিয়ে ঝামেলা হলেও এখন আর হয় না, কেননা সে এখন সহ্য করে নিয়েছে সব। এখন তার সয়ে গেছে। নাফি নিজের মনে ভেবে গেল এসব, যদিও তার ভাবনা সম্পূর্ণ ভুল। সে মুখে কৃত্রিম হাসি নিয়ে বলল, তা কবে গেলে ভালো হয়? যেহেতু নাফির সব ব্যবস্থা করেছে তাই নাফির কাছেই জিজ্ঞেস করলো রাজ। নাফি একবার মায়ের দিকে তাকালো, কিছুক্ষণ চুপ থাকলো সে। মনে মনে ভেবে নিল অনেক কিছু। এরপর বলল, আজকে তো বুধবার, তোরা না হয় শুক্রবার সকাল সকাল রওনা হোস। নাসিমার দিকে তাকিয়ে নাফি আবারও বলল, শুক্রবার গেলে ভালো হবে না? নাসিমা বুঝতে পারলেন না কিছুই। নাফি কেন চাইছে রাজ না থাকুক? কাকে পছন্দ করে নাফি? কি করতে চাইছে নাফি? কেনই বা চাইছে? নাসিমা মনের প্রশ্ন মনে রেখে মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, শুক্রবারই যাক। সেদিন সকাল সকাল বের হলেই হবে। সব কিছু সমাধান হলো। ফাইনাল হলো রাজ ও রুহি শুক্রবার যাবে ট্যুরে।
কেউ আর একটা কথাও বলল না। কিছুক্ষণ পর রুহি নাসিমাকে বলে উঠল, আম্মু, আমার কাজিন হিয়া, ওকে একটু আসতে বলি। ও অনেক সুন্দর সাজাতে পারে আর গোছগাছও সুন্দর পারে, ফ্যাশন সেন্সও দারুণ। ও এসে আমাকে সব কিছু গুছিয়ে দিত। হিয়ার কথা শুনে নাফির খাওয়া থেমে গেল। সে তো জানেই রুহি ইচ্ছে করে হিয়াকে এখানে আনতে চাচ্ছে যাতে অপদস্থ করতে পারে। রুহির এমন প্রস্তাবে নাসিমা সরল মনে উত্তর দিলেন, এটা আবার জিজ্ঞেস করতে হয় মা? এটা তো এখন তোমারও বাড়ি। তোমার বাড়িতে তোমার বোন আসবে না তো কে আসবে শুনি? আর কখনো এই প্রশ্ন করবা না। তোমার যখন যাকে ইচ্ছে হবে আনতে তুমি এনো। রুহি হাসল বাঁকা হাসি। এই অবস্থানে হিয়ার থাকার কথা ছিল, কিন্তু ছলনার আশ্রয় নিয়ে আসে হিয়ার জায়গায়। এতে তার কোনো আফসোস নেই। সে আরও চায়, হিয়াকে একদম নিঃস্ব করে দিতে চায়। হিয়া কাঁদুক, ভীষণ কাঁদুক, যন্ত্রণায় ছটফট করুক, না পাওয়ার ব্যথায় হিয়া ডুকরে মরুক। রুহি হিয়াকে এনে দেখাতে চায় সে কতটা সুখে আছে তার জায়গা নিয়ে। হিয়ার অবস্থা চিরকালই ওর নিচে থাকবে। রুহি নাসিমাকে নত স্বরে বলল, না আম্মু, এটা হয় না। এবারই আপনার, এটা আপনার সংসার। আমি কাকে আনবো না আনবো আপনাকে জানানো আমার অবশ্যই কর্তব্য, যেটা ভাঙতে পারবো না আমি। নাসিমা খুশি হলেন রুহির কথায়। তিনি গেলেন রুহির কাছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, লক্ষ্মী মেয়েটা। রাত তখন গভীর। রুহি এবং রাত শুয়ে আছে, কথা বলছে দুজন। আলোচনায় আজ ট্যুরে যাওয়ার। এসব নিয়ে কথা বলতে বলতে রাজ বলে উঠল, আচ্ছা, তুমি হিয়াকে আবার আসতে বললে কেন? আসতে বললাম কেন জানো না? ও দেখুক আমি আর তুমি কতটা সুখে আছি। ও হিংসায় জ্বলে পুড়ে যা। রাজ রুহির কপালে চুমু খেলো, খুবই গর্বের সঙ্গে বলল, এই না হলে আমার বউ, ওকে তো আমি ভার্সিটি থেকেও তাড়াবো। উচিত ছিল খেয়ে ছেড়ে দেওয়া, কিন্তু তাও আর পারলাম কই? এত দেমাগোর। রুহির দাঁতে দাঁত চেপে বলল, দিলে না কেন? ভালোই হতো, ওর সমস্ত আত্মসম্মান ধুলোয় মিশে যেত। আচ্ছা, এখন করা যায় না? রাজ অবাক হলো, রুহিকে জড়িয়ে ধরে বলল, তুমি কি চাও তোমার স্বামী অন্য নারীর কাছে যাক? রুহি বিরক্ত হলো রাজের কথায়। রাজের থেকে সরে গিয়ে বলল, তোমাকে কে যেতে বলেছে? তোমার বন্ধু বান্ধব নেই কেউ? কোনোভাবে কিছু করা যায় না? রাজ বন্ধুদের সাথে বাজি ধরে হিয়ার সঙ্গে প্রেম করলেও তার মনে ছিল হিয়ার উপর জমে থাকা রাগ। সে মূলত হিয়ার উপর প্রতিশোধ নিতেই এমন করেছিল। তবে তার কখনোই মনে হয়নি সে হিয়াকে ধর্ষণ করবে, হিয়ার সম্মান কেড়ে নেবে। কিন্তু রুহি তো ওর বোন, আর সবচেয়ে বড় কথা একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের এমন ক্ষতি। রাজ অবাক না হয়ে পারল না। সে রুহির মন রাখতে বলল, আচ্ছা, আগে ঘুরে আসি, তারপর দেখছি কি করা যায়। এমন কিছু করব যাতে ও আর মুখ দেখাতেই না পারে। এই জন্যই বোধহয় বলে নারীর সবচেয়ে বড় শত্রুই হলো নারী। রাত তখন অনেক। হিয়ার দু চোখে ঘুম নেই। শুধু আজ না, বিগত 3 রাত সে ঘুমায়নি। দিনের বেলায় ঘুমানো অন্য ব্যাপার। হিয়া বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো, তবু দু চোখে ঘুম এলো না বেচারির। নাফি কি করবে? নাফি কি নীরব থেকে হিয়াকে প্রত্যাখ্যান করে দিল? নাফি যদি প্রত্যাখ্যান করে, হিয়া কিভাবে মুখ দেখাবে? অবশ্য 3 দিন অলরেডি হয়ে গেছে। নাফি যদি হিয়ার প্রপোজাল গ্রহণই করত, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উত্তর পাঠাতো। কিন্তু নির্দয় নিষ্ঠুর পুরুষ নাফি তো কোনো সারা শব্দই করল না। নিজের ওপর নিজেই বিরক্ত হলো হিয়া। সে বিছানা ছেড়ে উঠল। এইবার সারা রুম জুড়ে পায়চারি করতে লাগলো। হিয়া ভাবল, সে কি একবার নাফিকে কল করবে? পরক্ষণেই ভাবল, না না, এটা একটু বেশি ছেঁচড়ামি হবে না? কি ভাববে নাফি? হিয়া মনে মনে 100টা গালি দিল নাফিকে। পরিকল্পনা করলো নাফির সামনে যদি কখনো পড়ে তো বলবে। ওটা ডেয়ার ছিল, আসলে সে নাফিকে ভালো টালোবাসে না। ট্রুথ ডেয়ার খেলতে গিয়ে ওরকম একটা ডেয়ার পেয়েছে। হিয়া নিজেকে বাহবা দিল। জামার কলারটা উঁচু করে ভীষণ ভাবের সহিত বলল, বাহ হিয়া বাহ, তোর কি দারুণ বুদ্ধি রে, ওয়াও, মরার উপর খাড়ার ঘা। কিছুক্ষণ পর হিয়া আবারও বিছানায় গেল। উবুর হয়ে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। ওর পায়ের সাথে বাড়ি খেয়ে মাটির ফুলদানিটা নিচে পড়ে ভেঙে গেল। তাতে শব্দও হলো বিকট।
হিয়া বিরক্ত হলো। সব খারাপ তার সাথেই ঘটতে হয়। আশ্চর্য, এমনিতে তার কিছুই ভালো লাগছে না। ডেয়ার ফেয়ারের কথা তো মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। হিয়া অভিনয় করে হোক অথবা সত্যি সে প্রপোজ তো করেছিল নাকি সে, আর এটাও সত্যি যে নাফি তাকে রিজেক্ট করেছে। নাফি রিজেক্ট করে হিয়াকে যে অপমানটা করলো সেটা শোধ কিভাবে নেবে হিয়া? হিয়া আবারও উঠল বিছানা ছেড়ে, রুমের মাঝে আবারও শুরু করলো পায়চারি। একা একা বিড়বিড় করতে লাগলো সে। ঠিক তখনই শুনতে পেল বড় চাচার কণ্ঠস্বর। তিনি দরজায় শব্দ করছেন আর বলছেন, হিয়া, আম্মু ঠিক আছো? তুমি? কিছু ভাঙ্গার শব্দ হলো, কি হয়েছে? হিয়া হতাশ হলো, নিজের কপাল চাপড়ে বলল,